মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার পর থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। শোনা যাচ্ছে পার্টির মধ্যেই তাকে বয়কট করা হচ্ছে। আজকে দিলীপ ঘোষকে নিয়ে আমরা বড় আপডেট দেবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস, তার থেকে জানতে চাইবো কি আপডেট রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। দেখুন, যদি শেষ মুহূর্তে কোনো অবস্থান বদল না হয় তাহলে সাময়িকভাবে পার্টির মধ্যে দিলীপ ঘোষকে কিন্তু বিজেপি এবং আরএসএস বয়কট করতে পারে। এখন এই বয়কট শব্দটা হয়তো বিজেপি উচ্চারণ করবে না বা আনুষ্ঠানিকভাবে এর কোনো ঘোষণা হবে না, কিন্তু আজকে দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অরুণ কুমার হলেন আরএসএস এর জয়েন্ট সেক্রেটারি এবং তিনি বিজেপি ও সংঘ পরিবারের মধ্যে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। তো যেহেতু দিলীপ ঘোষ উনি আরএসএস থেকে বিজেপিতে এসেছেন, তার ফলে এখানে অরুণ কুমারের ইম্পর্টেন্সটা। তো অরুণ কুমার এবং জেপি নাড্ডা আজকে বিজেপিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং রাজ্য নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে যে আপাতত কোনো মিটিংয়ে, বিজেপির কোনো মিটিংয়ে যেন দিলীপ ঘোষকে ডাকা না হয়। একইভাবে বলা হয়েছে যে দিলীপ ঘোষ যদি কোনো পার্টির কর্মসূচি ডাকেন তাহলে সেখানেও যেন দলের নেতা কর্মীরা বিশেষ না যান। এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 6 তারিখে সম্ভবত বিজেপির একটি রাজ্য স্তরের বৈঠক রয়েছে, যে বৈঠকের পর্যবেক্ষক থাকবেন দিল্লির নেতা সুনীল বনসাল। তো সেই বৈঠকেও সম্ভবত যে দিলীপ ঘোষকে ডাকা হবে না। তার মানে হচ্ছে দিলীপ ঘোষের থেকে পার্টি এবং সংঘ পরিবার দুজনেই কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করার ব্যাপারে ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশনটা আজকে সকালবেলাতেই নেওয়া হয়েছে। ফর শিওর এটা এই খবরে কোনো আজকে মিটিংটা হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপার্কেশন এখন এমনই যে পশ্চিমবঙ্গে দায়িত্ব থাকা প্রান্ত প্রচারক জলধর মাহাতো, আরএসএস এর প্রান্ত প্রচারক জলধর মাহাতো, তিনি বিজেপির নেতাদের সঙ্গে, রাজ্য নেতাদের সঙ্গে এবং আরএসএস এর পশ্চিমবঙ্গের যে নেতা বা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনিও মুড বোঝার চেষ্টা করেছেন যে দিলীপ ঘোষকে নিয়ে পার্টি এবং সংঘ পরিবারের মধ্যে রাজ্যের মুডটা কি। তিনিও দেখেছেন বলে আমার কাছে খবর, কারণ আমার সাথে ওনার ডাইরেক্ট কথা হয়নি, যে ওনার কাছে খবর যে পার্টির মধ্যে কিন্তু এটা নিয়ে একটা ব্যাপক একটা নেগেটিভ রিয়াকশন হয়েছে দিলীপ ঘোষের ব্যাপার। তো যখন পার্টি তো কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, পার্টি হচ্ছে সমস্ত কর্মী নেতাদের নিয়ে একটা সমষ্টি হলো পার্টি। তো ফলে কর্মী এবং নেতাদের যদি ভাবাবে কোনো জায়গাতে নিয়ে আঘাত পায় তাহলে পার্টিকেও সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হয় বা কোনো প্রতিষ্ঠানকে সেটা অ্যাড্রেস করতে হয়। সেইটাই এখন বিজেপি করতে চলেছে, যে ফর দ্য টাইম বিং সাময়িকভাবে যে বিজেপির কোনো কর্মসূচিতে বা মিটিং এ দিলীপ ঘোষকে হয়তো আর ডাকা হবে না। দাদা, আমি এখানে জানতে চাইবো আপনার কাছ থেকে যে রিঙ্কু মজুমদারের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন যে সৌজন্য বার্তা এবং সৌজন্যের দিক থেকে তারা দীঘায় যাবেন এবং গেছেন। তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সৌজন্য শব্দটাই আর থাকবে না এইরকম যদি চলতে থাকে? দেখো প্রীতি, যে রাজনীতিতে সৌজন্য কথাটা বলতে খুব সুন্দর এবং এটা হওয়ায় থাকাটাই বাঞ্ছনীয়, যে পলিটিক্সে তো সৌজন্য থাকবেই। আমার মনে আছে যে নীতিন গডকরি একবার দিল্লিতে আড্ডা মারার সময় বলছিলেন যে দেখো, আমরা এখানে এত আকচাকচি করি কিন্তু মহারাষ্ট্রের পলিটিক্সে কিন্তু আমাদের বিভিন্ন কংগ্রেস এবং বিজেপি নেতাদের ব্যক্তিগত স্তরে, ঘরোয়া স্তরে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে। উনি নাম বলেননি, উনি বলেছিলেন যে কংগ্রেসের একজন নেতা রয়েছেন নাগপুরে বা তার অঞ্চলে, যে বড় নেতা, নাম বলেননি, যে ওনার সাথে এমনই পারিবারিক আমার সম্পর্ক যে ওনার উইলে আমাকে সাক্ষী রেখে গেছে, যে সম্পর্কের যে বিশ্বাসটা এমনই। কিন্তু রাজনৈতিক ভাবে তারা দুটো মতাদর্শের পার্টি করেন, দুরকম ভাবে চলেন। কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট বুঝতে হবে। পশ্চিমবঙ্গে গত 15-20 বছর ধরে বা বাম জমানার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেছেন সেটা হচ্ছে আনকম্প্রোমাইজিং পলিটিক্স। বিরোধী রাজনীতি করছি মানে আপোষহীন রাজনীতি করা, মানে সরকারের সঙ্গে কোনো মুখও দেখবো না, এরকম ব্যাপার। একটা সময় মনে রাখবে যে তোমরা হয়তো তখন অনেক ছোট ছিলে, তোমাদের হয়তো এটা মনে থাকবে না বা তোমাদের জানার কথাও নয়, সেটা হচ্ছে যে কংগ্রেস যখন অবিভক্ত ছিল পশ্চিমবঙ্গে, তৃণমূল যখন হয়নি, তখন এই সুব্রত মুখোপাধ্যায় এবং সোমেন মিত্র এরা কিন্তু জ্যোতিবাবু সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। তখন একটা কয়েনেজ ছিল যে সুব্রত মুখোপাধ্যায়কে সবাই বলতেন তরমুজ কংগ্রেস, ওপরে সবুজ ভেতরে লাল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেঙে বেরিয়ে আসেন এবং তৃণমূল পার্টিটা তৈরি করেন, তিনি তো একটা আপোষহীন রাজনীতি করে গেছেন। মানে ওনার বিরোধী রাজনীতির যে ওনার অভিধান, সেটা হচ্ছে যে কোনো কম্প্রোমাইজ করা নয়। এখন
একটা দীর্ঘ সময় ধরে যে পশ্চিমবঙ্গে যদি সেই ধরনের রাজনীতি চলে, তাহলে রাজ্যের মানুষের মধ্যেও কিন্তু সেইটাই তৈরি হয়, যে ধারণা পলিটিক্স সম্পর্কে এটাই ধারণা তৈরি হয় যে বিরোধী রাজনীতি মানে সরকারের সঙ্গে নন কোঅপারেশন, সরকারের সঙ্গে একদম সম্পূর্ণভাবে আপোষহীন একটা পলিটিক্স করা, রাজনীতি করা, এটাই ধারণা তৈরি হয়ে গেছে। এখন এই ধারণা থেকে তো বর্তমান বিজেপির যে কর্মী সমর্থক বা সুকান্ত, সৌমিত্র খাঁ, এটা তো বিচ্ছিন্ন নন, তারা তো এই বর্তমান রাজনৈতিক পরিবেশের মধ্যেই রয়েছে। তার ফলে আজকে যে দিলীপ ঘোষ, যাকে বিজেপি নেতা কর্মী এবং আরএসএস এর লোকেরা মনে করতেন যে তিনি একটা নন কম্প্রোমাইজিং ক্যারেক্টার, যে দিলীপ ঘোষ কথায় কথায় একটা গরম গরম কথা বলেন তৃণমূলের বিরুদ্ধে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ খুব গরম গরম কথা বলেছে। তো কিছু জায়গায় মানে কিছু বাজে কথাও বলেছে, যেটা নিয়ে সমালোচনা হয়েছিল, যে খুবই সমালোচনা হয়েছিল। তো সেই দিলীপ ঘোষকে যদি দেখে, মানে পার্টি কর্মীরা যখন দেখছেন যে তিনি দীঘায় সস্ত্রীক গিয়েছেন এবং একটা খুব একটা খোশ মেজাজে বলবো না, যে দেখো উনি তো কার্টেসি, তো তো একটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন, সেই সৌজন্য রেখে তো হেসে কথাটাই বলবেন যখন গিয়েছেন। তো সেইটা কিন্তু বিজেপির কাছে, নেতা কর্মীদের কাছে একটা গাত্রদাহ হচ্ছে, যে তাদের মনে হচ্ছে যে এটা দিলীপ ঘোষ কম্প্রোমাইজ করে ফেলছে। হয়তো দিলীপ ঘোষ কম্প্রোমাইজ করছেন না, তিনি হয়তো শুধু কার্টেসির জন্য গিয়েছেন, কিন্তু তাদের মনে হচ্ছে যে তো কম্প্রোমাইজ হয়ে আছে। আমার নেতাকর্মীরা যেহেতু যখন এখানে তৃণমূলের সমালোচনা বা আক্রমণের মুখে পড়ছে, তখন আমার রাজ্যের একজন বড় নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, সর্বভারতীয় বিজেপি প্রাক্তন সহসভাপতি, তিনি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে জগন্নাথ মন্দির ঘুরে বেড়াচ্ছেন, যে এইটা তাদের কাছে খুব একটা সহজপাচ্য হয়নি, যে কারণে তারা সমষ্টিগতভাবে দিলীপ ঘোষের সমালোচনা করেছেন। এবং তুমি দেখো যে কারা সমালোচনা করছে, যারা আগে দিলীপ ঘোষের সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, তিনি কি বলছেন? তিনি বলছেন যে দিলীপ দা বৌদিকে নিয়ে দীঘায় হানিমুন করতে যাবেন ভেবেছিলেন, যে এইটা তো দিলীপ ঘোষের অমর্যাদা। ঠিক, পশ্চিমবঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের একটা ওজন ছিল, একটা উচ্চতা ছিল। যখন অসীম সরকারের মতো নেতা দিলীপ দা বৌদির হানিমুনের মতো কথা বলেন, তাহলে তো ওই মর্যাদাটা তো দিচ্ছে না, বা ওজনটা তো কমে যাচ্ছে। তো ফলে এইটাই হচ্ছে পরিবর্তন, যে দিলীপ ঘোষকে পার্টির সাধারণ কর্মী থেকে শুরু করে উপরে সুকান্ত মজুমদার পর্যন্ত সবাই সমালোচনা করছে। এখন দিলীপ ঘোষও তো চুপ করে নেই, উনিও পাল্টা বলছেন, সরাসরি নাম না করেও যে ধরনের কথাগুলো বলছেন, তাতে মনে হচ্ছে কোনোটাতে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলছেন, কোনোটাতে সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে বলছেন, কোনোটাতে সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে বলছেন। তার ফলে এটা একটা পুরো মাখামাখি অবস্থা তৈরি হয়েছে। এখন এইটা তো কোনো পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি তো এইটা চায় না। এটা হচ্ছে ভোট বছর, সেই ভোট বছরের পার্টির মধ্যে এই যে কাদামাখামাখি অবস্থাটা কোন চায় না। তার ফলে যে একটা কৌশলগত ডিস্টেন্স বজায় রাখা দিলীপ ঘোষের থেকে, সেইটাই এখন পার্টি ঠিক করেছে যে এইটা আপাতত কিছুদিন চলা হবে, যে দেখা হবে যে দিলীপ ঘোষ এরপরে কি করছে। এই প্রসঙ্গে কি দিলীপ ঘোষ তিনি চুপ থাকবেন যদি সত্যি ডিস্টেন্স ক্রিয়েট করা হয়? দেখো, দিলীপ ঘোষ তো চুপ করে থাকার মানুষ নন, কিন্তু তিনি যদি মানে এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে দিয়ে উনি গেছেন, বা উনি যেভাবে দীঘায় যাওয়ার পর থেকে পার্টির মধ্যে থেকে যখন সমালোচনার মধ্যে পড়েছেন, উনি যেভাবে উত্তর দিচ্ছেন, তাতে তো মনে হচ্ছে দিলীপ ঘোষ তার রাজনীতিটাকেই বাজি রাখছেন, উনি বাজি রাখছেন, কারণ একটা স্টেক নিয়ে ফেলেছে। ফলে এই দিলীপ ঘোষ পার্টি যদি তাকে ডিস্টেন্স করা শুরু করে, যে তিনি যে চুপ করে থাকবেন বলে আমার মনে হয় না। এখন যদি চুপ করে না থাকেন, তখন হয়তো বিজেপি আবার ফার্দার ভাববে, সেটা তো বিজেপির ভাবনা। কিন্তু আমাদের কাছে যেটুকুনি খবর, সেটা হচ্ছে পার্টি এই ডিস্টেন্স করাটা, একটা ডিস্টেন্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। পার্টি মনে করছে যে এই যে দিলীপ ঘোষ যে গেলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিক্টরি, তৃণমূলের ভিক্টরি। তৃণমূল বিজেপি থেকে একজন নেতাকে নিয়ে গেছেন, এবং দিলীপ ঘোষের মতো নেতাকে নিয়ে গেছেন, এবং দিলীপ ঘোষ এবং যাকে নিয়ে গেছেন, তিনি তো গেছেনই, গিয়ে অনবরত বিজেপির লোকেদের সম্পর্কেই সমালোচনা করে যাচ্ছে। তো এটা তো তৃণমূল হ্যাপি হবে, সবচেয়ে হ্যাপি হবে তো তৃণমূল। ওই জন্য তো কুণাল ঘোষ দিলীপ ঘোষের পক্ষ নিয়ে কন্টিনিউয়াসলি সমাজ মাধ্যমে লিখে চলেছেন। কিন্তু বিজেপির কাছে তো একটা অস্বস্তির ব্যাপার হয়ে উঠেছে, সে কারণে বিজেপি একটা ডিসিশন নিয়েছে। দাদা, সামনে আপনি যে কথাটা বললেন যে সামনের বছরই ভোট এবং ভোট বছর, সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতন একজন নেতা, যাকে কোথাও গিয়ে বলা হয় যে এই যে বঙ্গ রাজনীতিতে বিজেপির যে ছায়া, তিনি তার সামনে নিয়ে এসেছেন, সেখানে এই যে ডিস্টেন্স ক্রিয়েটটা পার্টির ক্ষতি হবে না? দেখো, দিলীপ বাবু নিজে বলছেন যে দেখো, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন,
তখন বিজেপি লোকসভায় 19-এর লোকসভা ভোটে 18টি আসন জিতেছিল। তার সভাপতিত্বের সময় বিজেপি 77টি আসন জিতেছিল বিধানসভা। মানে উনি ডাইরেক্টলি না বলে প্রকারান্তরে বলছেন যে তার ক্রেডিটটা নিতে চাইছেন, যে 18টা সিট জেতানোর ক্রেডিট আমার, 77টা সিট আমার আমলেই হয়েছে। কিন্তু এটাতেও পার্টির মধ্যে একটা রিয়াকশন আছে। মানে দিলীপ ঘোষ বোঝাতে চাইছে যে তিনি তো এত বড় নেতা, মানে তার সাকসেসটা উনি বোঝাতে চাইছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দিলীপ ঘোষ তো পার্টিতে এখন কোণঠাসা। এই দিলীপ ঘোষের কোণঠাসা করার ক্ষমতা একা সুকান্ত মজুমদারেরও নেই, একা শুভেন্দু অধিকারীরও নেই। কারণ বিজেপি কোনো একটা ব্যক্তিত্ব পার্টি নয়, ফলে একটা পার্টি সমষ্টিগত একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে চলে। তার ফলে দিলীপ ঘোষ অ্যাকচুয়ালি সর্বভারতীয় বিজেপি, জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদী, এদের যে দিলীপ ঘোষ সম্পর্কে মূল্যায়ন, সেটাকেই চ্যালেঞ্জ করছে। ঠিক ঠিক আছে, যদি দিলীপ ঘোষ আজকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সাথে সমন্বয় করে চলতেন, এবং বা উল্টোটাই বলি যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যদি দিলীপ ঘোষের সঙ্গে সমন্বয় করে চলতেন, যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য, মানে এটা তো কোনো রকেট সায়েন্স নয়, যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য একটা ইউনাইটেড ফেস সবসময় পজিটিভ। তো সেইটা তো দেখা যাচ্ছে। তার ফলে বিজেপি যে দিলীপ ঘোষকে বাদ দিয়ে চলতে যায় এরকম নয়, কিন্তু দিলীপ ঘোষ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যার ফলে সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারী, এদের প্রত্যেকেরই তাকে নিয়ে চলাটা একটা প্রবলেম হচ্ছে। একদম। এবং কর্মীরা যে সময় প্রশ্ন তুলছেন তার দিলীপ ঘোষ, ঠিক, তো সাধারণ কর্মীদের ভাবাবেগ যেখানে আক্রান্ত হচ্ছে, সেখানে তো পার্টি লিডারশিপকে তার একটা কল নিতে হবে, সেই কলটা বিজেপি নিচ্ছে। একদম। দিলীপ ঘোষের সঙ্গে যে বিজেপির ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে, এই ডিস্টেন্স ভবিষ্যতে কতদিনের মধ্যে মেটে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।